হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও হাজির হয়ে গেলাম গা ছমছম একটি গল্প নিয়ে। এইবার যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেইটি হলো দ্য প্রিস্ট পার্ট 2 অথবা ডার্কনেস। এই মুভিটা প্রথম পর্বের চেয়েও অনেক বেশি ডিস্টার্বিং। হ্যাঁ, কিছু ক্যারেক্টার আবারও ফিরে এসেছে, কিন্তু গল্পের টোন এবার একেবারেই ভিন্ন। যারা এখনও দ্য প্রিস্ট দেখেননি, আমি সাজেস্ট করব সেইটি আগে দেখে নিন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলুন আর কথা না বলে সরাসরি মুভিতে জাম্প করা যাক। কাহিনীর শুরুতেই আমরা দেখি সিস্টার জুনিয়াকে এক অচেনা বাড়ির সামনে থেমে যেতে। চেহারায় একরাশ চিন্তা এবং অস্থিরতা। তার সামনে ছিল এক মহিলা, বেশ চিন্তিত, কণ্ঠস্বর কাঁপছিল। জুনিয়া একটুও সময় নষ্ট না করে সোজা ঢুকে যায় সেই বাড়ির ভেতর। তার চোখে পড়ে এক রুম, যেখানে বসে আছেন একজন প্রিস্ট, কিন্তু তার অবস্থা ভয়াবহ খারাপ। পাশেই ছিল তার অ্যাসিস্ট্যান্ট, যে তাকে কোনো রকমের সামলে রেখেছে। রুমের এক কোণে একটি ছোট্ট বাচ্চা, হেইজুন, চেয়ারের সঙ্গে বাঁধা। চোখগুলো লাল, নিঃশ্বাস ভারী, আর তার গলা থেকে শোনা যাচ্ছিল গড়গড় শব্দ। সোজাভাবে বললে সে এক ভয়ঙ্কর পজিশনের শিকার। প্রিস্ট এবং তার সহকারী এসেছিল এক্সরসিজম করতে, কিন্তু এটা পরিষ্কার তারা ব্যর্থ। তাই জুনিয়া এসেছেন, এবং তখনই আমাদের চোখে পড়ে একটা শূকর। যারা পার্ট 1 দেখেছেন তারা অবশ্যই জানেন, যে কোনো ডিমনকে শূকরের দেহে পুড়েই হত্যা করা হলো তার নিয়ম। জুনিয়া সময় নষ্ট না করে বেশ খানিকটা হোলি ওয়াটার ঢেলে দেয় হিজুনের গায়ে। তারপর বলে, লেট হিম বি ক্লিন ফার্স্ট। তারপর জুনিয়া সেই সহকারীকে নির্দেশ দেয়, তুমি চার্চ বেলটি বাজাও। এবং সে নিজে দাঁড়িয়ে পড়ে হিজুনের মাথার ওপর হাত রেখে প্রার্থনা করতে শুরু করে। হিজুন যন্ত্রণায় ছটপট করতে থাকে, চিৎকার করে কাঁপতে থাকে, তার গান দিয়ে রক্তও বের হয়, কিন্তু জুনিয়া থামেন না। জুনিয়া তার নাম জিজ্ঞেস করলেও সে তা বলে না, বরং চুপ করে থাকে। আর কিছুক্ষণ পরেই তার মধ্যে থেকে ডিমনটি বলে ওঠে। তার কণ্ঠ ছিল ভয়ঙ্কর, ঠান্ডা, কিন্তু সে ধীরে ধীরে বলে, তুমি এই বছরে স্প্রিং দেখতে পাবে না। আমরা আর থেমে থাকবো না। তোমাদের জন্য অনেক জ্বালা সহ্য করেছি, এবার আর না। আমি তোকে এমন মৃত্যু দেব যা মানুষ হিসেবে তুই সহ্য করতে পারবি না। তোদের মতো অনেক প্রিস্ট অ্যান্ড ফাদার্স আমাদের মতো অনেক ডেমনকে হেলে আটকে রেখেছে, কিন্তু আমরা এবার এমনটা আর হতে দেব না। কিন্তু সিস্টার জুনিয়া তার এসব কথা কানে তুলেন না। সে অবিরত প্রার্থনা চালিয়ে যায়, এবং একসময় হেইজুন সেন্সলেস হয়ে পড়ে যায়। কিন্তু জুনিয়া জানে এটা কেবল শুরু। হেইজুন শান্ত হলেও এখনো পুরোপুরি মুক্ত হয়নি তার পজিশন থেকে। সিস্টার জুনিয়া হিজুনকে ভর্তি করিয়ে দেয় চার্চ পরিচালিত এক হসপিটালে। বাইরে থেকে শান্ত দেখালেও ছেলেটির শরীরের ভিতর চলছিল যুদ্ধ। ওর মা ডাক্তারের কাছে বারবার বলছেন, আমার ছেলের শরীরে ডেমন প্রবেশ করেছে, ওর এক্সরসিজম লাগবে। কিন্তু এই কথায় মোটেও কান দিচ্ছেন না ফাদার পাওলো। গভীর গলায় তিনি বলেন, এগুলো ডিমন বা পজিশন না, এই ছেলেটির রয়েছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। উনি একেবারে বিজ্ঞান মনস্ক। এক্সরসিজম বা ডেমনিক পজিশন এসব কিছুতেই বিশ্বাস করেন না। হিজুনের মা তখন কান্না জড়িত কণ্ঠে বলেন, না ফাদার, আমার ছেলের ওপর দুজন প্রিস্ট এক্সরসিজম করেছিল, কিন্তু কেউই পারেননি। সেদিন সিস্টার জুনিয়া এসে ওকে শান্ত করে, ওর ভেতর সত্যি সত্যি ডেমন আছে। এটা শুনে ফাদার পাওলো একদম চমকে ওঠেন, কারণ একজন ক্যাথলিক নান কখনোই এক্সরসিজম করতে পারে না। এটা চার্চের নিয়মের বিরুদ্ধে, অবৈধ। এবং তখনই দৃশ্য পরিবর্তন হয়। চার্চ ম্যানেজমেন্ট বসেন একটি মিটিংয়ে। সবাই কটমটে চোখে তাকিয়ে রয়েছেন সিস্টার জুনিয়ার দিকে। তার দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, আপনি একজন নান হয়ে কিভাবে এক্সরসিজম করলেন? সিস্টার জুনিয়া তখন শান্তভাবে বলেন, আমার সামনে আর তখন দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না। বাচ্চাটিকে বাঁচাতে হলে এটি আমার করাই লাগতো। তিনি আরও বলেন, ছেলেটির মধ্যে একাধিক ডেমন রয়েছে, এবং এদের মধ্যে একজন এতটা শক্তিশালী যে কিনা নিজের নামটাও পর্যন্ত বলে না। আমাদের ফাদার কিম এবং ফাদার জয়কে রাখতে হবে, তারা এই কাজে বেশ দক্ষ। কিন্তু কেউই তার কথায় গুরুত্ব দেয় না। সিস্টার জুনিয়ার কণ্ঠে যতই দৃঢ়তা থাকুক, তাদের চোখে সেটা একরকম উল্লাস ছাড়া আর কিছুই নয়। এরপর দৃশ্য আবারও পরিবর্তন হয়। সিস্টার জুনিয়া গিয়ে দেখা করেন সেই প্রিস্টের সঙ্গে, যে কিনা হিজুনের ওপর এক্সরসিজম করতে গিয়ে হেরে গিয়েছিল। ফাদার জুনিয়াকে দেন হিজুনের আঁকা বেশ কিছু ভয়ঙ্কর ছবি, ঘর, পিশাচ, কালো মুখ এবং অচেনা ছায়া। এই কেসটা এখন তোমার, যেটা আমি পারিনি, এখন তোমার ওপরই দায়িত্ব রইল।
ক্লান্ত গলায় বললেন ফাদার। সিস্টার জুনিয়র সেখান থেকে চলে যান, কিন্তু ঠিক তখনই ক্যামেরা ঘুরে আসে সেই ফাদারের দিকে। তার চোখ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, কারণ খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যদি কোনো প্রিস্ট এক্সরসিজম করা টাইমে হেরে যায়, তখন সেই ডেমন তাকে পজেসড করে নেয়। এরপর দৃশ্য আবারও পরিবর্তন হয়। এইবার সিস্টার জুনিয়র মুখোমুখি হন ফাদার পাওলো। তিনি বলেন, আমি হিজুনের এক্সরসিজম করতে চাই, তার ভেতর ভয়ানক কিছু বাসা বেঁধেছে। ফাদার পাওলো তখন তার চশমাটা ধীরে করে খুলে রাখেন এবং ঠান্ডা গলায় বলেন, না, যতক্ষণ সে আমার রোগী, আমি এই সব কিছুর অনুমতি তোমাকে দিব না। আমি সায়েন্টিফিক ট্রিটমেন্টে বিশ্বাস করি, রিচুয়ালে না। তখন সিস্টার জুনিয়র বাইবেল থেকে একের পর এক উদাহরণ তুলে ধরেন তার সামনে। যিশু নিজেও তো ডেমন তাড়ানোর কথা বলেছেন, কিন্তু ফাদার পাওলো সাফ জানিয়ে দেয়, না মানে না, হিজুনের ওপর কোনো ধরনের এক্সরসিজম হবে না। তখন সিস্টার জুনিয়র রাগে নয়, বরং দায়িত্বের গলায় বলেন, আপনি না মানলেও চলবে, আমি আমার পথে হাঁটব, ছেলেটিকে যেভাবেই হোক আমি বাঁচিয়ে ছাড়ব। এইবার একটি ধাক্কা, দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি হিজুনের মাকে একা, ক্লান্ত আর মানসিকভাবে বিপর্যস্ত। পাওনাদাররা একের পর এক ফোন করে অপমান করতে থাকে। একজন কড়া কণ্ঠে বলে ওঠে, তোর পাগল ছেলে তো এমনিতেই মরবে একদিন, ঠিক যেভাবে তোর স্বামী মরে গিয়েছে। এই কথাটা যেন ছুরির মতো বিঁধে যায় তার বুকে। তিনি শুধু শেষবারের মতো ছেলের মুখটা দেখে নেন, জানলার দিকে এগিয়ে যান এবং এক লাফে নিচে পড়ে আত্মহত্যা করেন। লোকজন ছুটে আসে, একবার একজন মুখে পানিও ছিটায়, কেউ বাজানোর চেষ্টাও করে, কিন্তু সব শেষ। সেইখানে আসেন ফাদার পাওলো, তার অ্যাসিস্ট্যান্ট ডক্টর মিকাইলা এবং সিস্টার জুনিয়র। হিজুনের মায়ের মৃতদেহের পাশে দাঁড়িয়ে প্রার্থনা পড়তে পড়তে হঠাৎ শুনতে পান ভয়ঙ্কর একাধিক কণ্ঠস্বর। চারপাশ থেকে যেন কেউ হাসছে, এইগুলো ডেমনের হাসি। আর এই কণ্ঠগুলো সাধারণ মানুষজন তারা শুনতে পায় না, কিন্তু সিস্টার জুনিয়র পারতেন, কারণ তা ছিল একটি বিশেষ ক্ষমতা। ইভিল এনার্জি তিনি অনুভব করতে পারেন। ঠিক তখনই কিছু একটা পরে সেই নেগেটিভ এনার্জিগুলোকে সরিয়ে দেন। আর এই দৃশ্য দেখে ডক্টর মিকাইলা একদম থমকে যান। এরপর গভীর রাতে সিস্টার জুনিয়র যান ডক্টর মিকাইলার সঙ্গে দেখা করতে। একা, নিঃশব্দে, হালকা বাতাসের মধ্যে দাঁড়িয়ে বলেন, তুমি যেমন ডাক্তার তেমন একজন সিস্টারও। তখন সিস্টার জুনিয়র শান্ত হয়ে বসে বলেন, তুমি একজন ডেমন স্পন, তোমার মধ্যেও রয়েছে এই ধরনের শক্তি। তুমি এটা অনেকদিন ধরে লুকিয়ে রেখেছ, কিন্তু আমি জানি, কারণ আমিও তোমার মতোই একজন। ডিমন স্পন ওই সব শিশুদের বলা হয় যাদের মা গর্ভাবস্থায় কোনো ডেমন দ্বারা পজেস থাকে। জন্মের পর তাদের মধ্যে থেকে যায় কিছু অতি প্রাকৃত শক্তি। অনেকেই হয় শ্রেষ্ঠ শামন, বা অনেকেই সেই ক্ষমতা লুকিয়ে রাখতে পছন্দ করে। ডক্টর মিকাইলা তখন রেগে যান, বলে ওঠেন, আমি এসব কিছুতেই নেই। ঠিক তখনই জুনিয়র তার সামনে রাখেন হিজুনের সম্পূর্ণ ফাইলটা। তুমি শুধু একবার এই ছেলেটির ফাইলটা দেখো, ওকে বাঁচানো সম্ভব কি? ওকে বাঁচানোর জন্য তুমি কি আমায় সাহায্য করতে পারবে? বলে ওঠেন সিস্টার জুনিয়র। জুনিয়র চলে যাবার পর ডক্টর মিকাইলা একদম চুপচাপ সেই সমস্ত ফাইল আর হিজুনের ওই জিনিসগুলো নিয়ে সরাসরি চলে যান নিজের বাসায়। দৃশ্য পরিবর্তন হয়। রাত তখন বেশ গভীর। হালকা আলোয় নিজের ডেস্কে বসে মিকাইলা বের করে আনেন তার পুরনো ট্যারো কার্ডস। এতে বোঝা যায় সে একজন ডাক্তারই নয়, বরং তার মধ্যে রয়েছে ভবিষ্যৎ দেখার ক্ষমতাও। কার্ডগুলো ছুঁয়ে ছুঁয়ে তিনি একে একে সফল করতে থাকেন। হঠাৎই তার চোখের সামনে ভেসে ওঠে একটি ভিশন। অনেকগুলো ছাগল, সবকটাই মৃত, চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। তখন তিনি দুটি কার্ড তুলে নেন। একটিতে দেখা যায় একটি ডেমন এবং অন্য কার্ডে লেখা ছিল দ্য হাই প্রিস্টেস। এই কার্ডগুলো দেখার সঙ্গে সঙ্গে শুরু হয় একটি ফ্ল্যাশব্যাক। দৃশ্য পরিবর্তন হয়ে আমরা সোজা চলে যাই মিকাইলার শৈশবে। সে আর তার ছোট বোন একসাথে বসে ট্যারো কার্ডস পড়ছে। তারা দুজনই ছিল ডেমন স্পন। তাদের মা ছিলেন পজেসড, আর সেই ডেমন একদিন চলে আসে তার ছোট বোনের শরীরে। তাকে বিভিন্নভাবে অনেক ট্রিটমেন্ট দেওয়া হয়, এক্সরসিজমও করা হয়, কিন্তু শেষ পর্যন্ত কিছুই কাজে আসে না। তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুর পর তার আত্মা মিকাইলাকে ভয় দেখাতে থাকে। একটার পর একটা ভিশন আসে,
রাত হলে সে দেখতে পায় সেই চোখ, সেই ছায়া, সেই ছটফটের চিৎকার। আর এই ভয়ের জন্যই তাকে চিকিৎসাও নিতে হয়েছিল, কিন্তু এসব থেকে বাঁচতে সে পালিয়ে বেড়াচ্ছে অনেক দিন ধরে। ঠিক সেই মুহূর্তে ফোন বাজে, স্ক্রিনে ওঠে সিস্টার জুনিয়র কলিং। ফোন ধরতেই অপর পাশ থেকে ভেসে আসে ঠান্ডা আর দৃঢ় কণ্ঠস্বর। আমি জানি তুমি যেসব দুঃস্বপ্ন দেখো, আমি সব জানি, কারণ আমি ইভিল এনার্জি অনুভব করতে পারি। পরদিন সিস্টার জুনিয়র চাইলেও সোজাসুজি ডক্টর মিকাইলাকে এক্সরসিজমে রাজি করাতে পারেননি, তবে বারবার অনুরোধে, বাস্তবতার সামনে আর নিজের অতীতের ভয় থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত ডক্টর মিকাইলা রাজি হন। তারা হিজুনকে নিয়ে রওনা দেন এক শামানের কাছে, যার নাম হেইওয়ান। তিনি সিস্টার জুনিয়র পুরনো পরিচিত। হেইওয়ানও একসময় ছিলেন একজন ক্যাথলিক সিস্টার, কিন্তু তিনিও একজন ডেমন স্পন ছিলেন। তাই পরে তিনি হয়ে ওঠেন একজন শক্তিশালী শামান। দৃশ্য পরিবর্তন হয়। রিচুয়ালটি ছিল একটি ওয়াটার রিচুয়াল। তারা সবাই মিলে যায় এক জলাভূমির পাশে। সেখানে নিয়ে আসা হয় বিভিন্ন পশু পাখি, কারণ প্ল্যান ছিল হিজুনের শরীরে থাকা ডেমনদের এই পশুগুলোর শরীরে বন্দি করে তাদের ধ্বংস করতে হবে। শুরু হয় মন্ত্র পাঠ। পানিতে স্রোত বাড়ে, বাতাস ভারী হয়ে ওঠে, হিজুন কাঁপতে থাকে, ছটফট করতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব কিছু উল্টোপাল্টো হয়ে যায়। ডেমনগুলো পুরো গেমটাকেই চেঞ্জ করে দেয়। সেই ডেমনরা একে একে সমস্ত পশুকে মেরে ফেলে। তারা বন্দি হতে চায় না, তারা নিয়ম মানে না, পুরো রিচুয়াল একদম ব্যর্থ হয়ে যায়। এটা দেখে হেইওয়ানও দারুণ চিন্তায় পড়ে যায়। তিনি বলেন, এটা আমাদের ধারণার থেকেও অনেক বেশি শক্তিশালী। রাতের আধারে রিচুয়াল শেষে যখন সবাই ফিরে যাচ্ছেন, ঠিক তখনই হেইওয়ান সিস্টার জুনিয়র দিকে তাকিয়ে চুপ হয়ে যান। তার চোখে কিছু একটা পরিবর্তন দেখা যায়। তুমি ক্যান্সারে ভুগছো, তাই না? হঠাৎ করে বলে ওঠেন তিনি সিস্টার জুনিয়রকে। সিস্টার জুনিয়র চমকে যান। হেইওয়ান ধীরে ধীরে বলেন, তোমার শরীর আমাকে সেটা বলছে। আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি তোমার সময় ফুরিয়ে যাবে। তিনি আরও বলেন, নিজের শরীরের যত্ন নাও জুনিয়র। তুমি যদি নিজেকে হারাও, তাহলে হিজুনকে কে রক্ষা করবে? তারা রাত গভীর হয়ে যাওয়ায় আবার চার্চে ফিরে আসে, কিন্তু সেখানে গিয়েই ডক্টর পাওলো ডক্টর মিকাইলাকে একদম ধুয়ে দেন। তিনি রেগে গিয়ে বলেন, তোমরা দুজন আমার পারমিশন ছাড়া হিজুনকে কিভাবে নিয়ে গেছিলে এক্সরসিজমের জন্য? সিস্টার জুনিয়র কথা নয়তো বাদ দিলাম, কিন্তু আপনি ডক্টর মিকাইলা, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? তিনি আরও বলেন, এটা কি সত্যি এক্সরসিজমের কেস বলে মনে হয় আপনার কাছে? না মিকাইলা, এটা একটি মানসিক রোগ, যেমনটা ছিল তোমার 17 বছর আগে। তোমারও তখন হ্যালুসিনেশন হতো, নাইটমেয়ার হতো, আর তুমি তো এখানেই চিকিৎসা নিতে। এই কথা শুনে ডক্টর মিকাইলা বলেন, আই এম সরি ফাদার পাওলো, কিন্তু সেই ভয়ঙ্কর ভিশনগুলো আজও আমাকে ছাড়েনি, আজও আমাকে হর্ন করে, আজও আমি সেগুলো দেখে ভয় পাই। ঠিক সেই সময় মিকাইলা যখন ফাদার পাওলোর কেবিন থেকে বের হচ্ছেন, ঠিক তখনই একজন মহিলা এসে তার সামনে দাঁড়ায়। মহিলা হাসি মুখে বলেন, আজ আমি খুব খুশি, আমি এখন আমার ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এই বলে তার শরীর আস্তে আস্তে কালো হয়ে যেতে থাকে, আর চোখে পলকেই সে গায়েব হয়ে যায়। এটা দেখে ডক্টর মিকাইলা তাড়াতাড়ি দৌড়িয়ে যান ওয়ার্ডে। সেখানে গিয়ে তিনি দেখেন মহিলাটি কিছুক্ষণ আগেই মারা গিয়েছে। অর্থাৎ তিনি যার সঙ্গে একটু আগে কথা বলেন সে ছিল একটি আত্মা। এরপর তিনি বাসায় ফিরে আসেন, কিন্তু অনেকগুলো ব্যাপার তার মাথায় একসঙ্গে ঘুরপাক খাচ্ছিল। পুরনো ভিশনগুলো আবার তাকে হর্ন করতে শুরু করে। তখনই তার মনে হয়, আমি যেহেতু হিজুনকে সাহায্য করছি না, তাই হয়তো আমার সঙ্গে এমনটা ঘটছে। সে তখনই ফোন করে সিস্টার জুনিয়রকে, আমি রেডি, আমি হিজুনের ওপর এক্সারসিজম করতে চাই, আমি তোমাকে সাহায্য করার জন্য রেডি। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি তারা ফাদার পাওলো আর হিজুনকে নিয়ে এক চার্চে এসেছেন এক্সরসিজম করার জন্য। রিচুয়াল শুরুতেই সিস্টার জুনিয়র হিজুনের ওপর হোলি ওয়াটার ঢেলে দেন, আর ঠিক তখনই সে অদ্ভুতভাবে চেঁচিয়ে ওঠে, সোজা গিয়ে সিস্টার জুনিয়র গলা চেপে ধরে, এমনকি ফাদার পাওলোকেও ছেড়ে দেয় না। অর্থাৎ তিনি এখানে এসে বিপদেই পড়েছেন। তবে যা কিছু ঘটছিল তা দেখে ডক্টর মিকাইলা পুরোই স্তব্ধ। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই সে দ্রুত একটা চেয়ার নিয়ে গিয়ে হিজুনকে আঘাত করে, যার ফলে তার ভেতরের ডেমন সাময়িক সময়ের জন্য শান্ত হয়ে যায়। কিন্তু
পরক্ষণেই জ্ঞান ফিরে আসতেই হেইজুন কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে বাঁচাও, এই ডেমনগুলো আমাকে মেরে ফেলবে, আমি মরতে চাই না। এই দিনের এক্সরসিজম ফেল হয়ে যায়, হেইজুনকে আবার হাসপাতালে ফেরত নিয়ে আসা হয়। এরপর সিস্টার জুনিয়র আর ডক্টর মিকাইলা একসঙ্গে বসেছিলেন। সিস্টার জুনিয়র বলেন, আমাদের যদি সত্যিকারের এক্সরসিজম করতে হয় তাহলে আমাদের জানতে হবে কোন ডেমন হেইজুনকে পজেস করে রেখেছে। নাম না জানলে কিছুই করা সম্ভব নয়। তখন ডক্টর মিকাইলা নিজের ট্যারো কার্ডস বের করেন, 3টি কার্ড তোলেন এবং সিস্টার জুনিয়র সামনে পড়েন। তারপর বলেন, এই কার্ড বলছে এই এক্সরসিজম করতে হলে আমাদের একজন থার্ড পার্সন লাগবে। দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখি ডক্টর মিকাইলা আর সিস্টার জুনিয়রকে। তাদের পরিচিত দুইজন এক্সপার্ট ফাদারের কাছে যান তারা, কিন্তু দুঃখজনকভাবে ফাদাররা দুজনই তখন রিলিজিয়াস র্যালি নিয়ে ব্যস্ত। তাদের হাতে সময় নেই, এ বিষয়ে তারা সাহায্য করতে পারবে না। তবে তারা বলেন, তোমার কাছে যদি কারেজ থাকে, ফেট থাকে, তাহলে এক্সরসিজম তুমি নিজেই করতে পারবে জুনিয়র। তারা সিস্টার জুনিয়র ওপরই সমস্ত দায়িত্ব দিয়ে দেন। তবে এখানে সমস্যা একটাই, এখন পর্যন্ত তারা জানতে পারেনি হেইজুনের শরীরে ডেমনটি যেটা রয়েছে তার নাম কি, আর নাম না জানলে রিচুয়াল কখনোই সফল হবে না। ঠিক তখনই একজন ফাদার তাদের একটি ছোট্ট হিন্ট দেন। তিনি বলেন, যে ডেমনটি হেইজুনকে পজেস করে রেখেছে তার নাম রাখা হয়েছে একটি জন্তুর নামের উপর ভিত্তি করে। এই তথ্যটা শুনে ডক্টর মিকাইলা মনে করেন এক্সরসিজম সফল করতে হলে তাদের একজন তৃতীয় ব্যক্তির দরকার। তার সঙ্গে দরকার পড়বে কি অফ হেভেন, যেটা খ্রিস্টানদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু কি অফ হেভেন তো এত সস্তায় মেলে না, এবং এটা তাদের সাধ্যের মধ্যেও ছিল না। এরপর সিস্টার জুনিয়র আবারও দেখা করতে চান হেইওয়ানের সঙ্গে, একজন অভিজ্ঞ স্যামন এবং এক সময় সিস্টার, যিনি নিজেও একজন ডেমন স্পন। জুনিয়র আবার তার কাছে সাহায্য চায়, কিন্তু এইবার হেইওয়ান স্পষ্টভাবে বলে দেয়, আমি দুঃখিত, এই ব্যাপারটা আমার সাধ্যের বাইরে। আর ঠিক সামনেই আসছে লুনার মন্থ, এই সময় ডিমনরা হয়ে ওঠে অনেক বেশি শক্তিশালী। এরপর তারা চার্চে ফিরে আসে এবং চার্চ ম্যানেজমেন্ট তাদের আবার ডেকে পাঠায়। তারা সিস্টার জুনিয়রকে জানান, তোমাকে এখন অফিসিয়াল পারমিশন দেওয়া হয়েছে এক্সরসিজম করার জন্য, তবে একটি শর্ত রয়েছে, ডক্টর পাওলো তোমার সঙ্গে থাকবেন এক্সরসিজম করার সময়। এই কথা শুনে সিস্টার জুনিয়র বেশ অবাক হয়ে যায়। ফাদার, উনি তো এসব কিছুতেই বিশ্বাস করেন না, এক্সরসিজম চলাকালে উনি কিভাবে আমাদের সঙ্গে থাকবেন? তখন ফাদার সোজা সাপটাভাবে তাকে জানিয়ে দেয়, আমি এসব জানি না জুনিয়র, এটাই নিয়ম, তুমি চাইলে বা না চাইলে কিছুই যায় আসবে না, ডক্টর পাওলো তোমার সঙ্গে থাকবে, ব্যাস। আহা, ভেতর ভেতর জুনিয়র মুখ দেখে মনে হচ্ছিল, মানে কি আর বলি, দূর শালা বুড়া। বাই দ্য ওয়ে, এটা শুধু মজা ছিল। ঠিক তখনই জুনিয়র তাদের কাছে কি অফ হেভেনের আবদার করে বসে, কিন্তু চার্চ থেকে জানানো হয় তুমি সেটা পাবে না, আর যদি আনঅফিসিয়ালি নিতে চাও তাহলে তোমার ওপর থেকে সমস্ত অথরিটি কেড়ে নেওয়া হবে। তবে পরের দিন সৌভাগ্যক্রমে চার্চ ম্যানেজমেন্ট নিজেই তাদের হাতে কি অফ হেভেন তুলে দেয়, তবে এর সঙ্গে একটি শর্ত জুড়ে দেয় যে এই এক্সরসিজমের পর তোমরা সেই ডিমনটিকে হেলে পাঠাতে বাধ্য, হেইজুন বাঁচুক বা মরুক তাতে আমাদের কিছু যায় আসে না। পরের দৃশ্যে আমরা দেখি তারা হেইজুনকে নিয়ে তার বাসায় ফিরে এসেছে, এক্সরসিজম করার প্রস্তুতি নিচ্ছে সেখানে তারা। ডক্টর পাওলো, যিনি কিনা এতদিন কিছুই বিশ্বাস করতেন না, তিনি এবার সিস্টার জুনিয়র ও ডক্টর মিকাইলার জন্য একটি ছোট্ট ব্লেসিং দেন, মে দ্য লর্ড গাইড ইউর প্রেয়ার। তারা একসঙ্গে প্রার্থনা করতে শুরু করে, আর অপরদিকে সিস্টার জুনিয়র শুরু করেন তার এক্সরসিজমের প্রক্রিয়া। কিন্তু এখানেই সমস্যা, এইবারের রিচুয়াল খুব একটা বেশি কাজে দিচ্ছিল না, কারণ সেই ডিমন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আর সবচেয়ে বড় চোখে পড়ার মতো ব্যাপারটি ছিল ফাদার পাওলোর মধ্যেও একটি পরিবর্তন দেখা যায়। যিনি এতদিন শুধু মেন্টাল ডিসঅর্ডার বলে সবকিছু উড়িয়ে দিচ্ছিলেন, তিনি এবার নিজেই বুঝে ফেলেছেন এটা কোনো সাধারণ ঘটনা নয়, পজিশন আসলেই হচ্ছে। সিস্টার জুনিয়র তখনও নিজের প্রেয়ার পড়ছিলেন, আর সেই মুহূর্তেই ডিমন প্রচণ্ড রেগে ওঠে। সে শুরু করে জুনিয়রকে অপমান করতে, নোংরা কথা, বিকৃতি মন্তব্য, আর তার কণ্ঠ থেকে বেরিয়ে আসে একটা জঘন্য সত্য, তুই জানিস না
তো জন্মের সময় তোর মায়ের মধ্যে আমি ছিলাম। এই কথা শুনে জুনিয়া একেবারে থমকে যায়। তিনি জানতেন তিনি একজন ডেমন স্পন, কিন্তু এটা জানতেন না যে হিজুনকে যে ডেমন পজেস করেছে সেই ডেমন এককালে তার মায়ের শরীরেও ছিল। সব কিছু শোনার পরও জুনিয়া হাল ছাড়েন না। তিনি ডেমনকে জিজ্ঞেস করেন, তোর নাম কি? ডিমন কোনো নাম বলে না, একেবারে চুপ। জুনিয়া তখন তাকে উস্কানি দিয়ে বলে, তুই তো একা, কমজোর, তোর তো কোনো শক্তি নেই। তখনই ডিমন ঠান্ডা গলায় হেসে ওঠে, কিন্তু তার হাসির মধ্যে ছিল আতঙ্ক। আমি একা নই, আমরা অনেক, আর আমরা সবাই একসাথে এখানে উপস্থিত। তুই কল্পনাও করতে পারবি না। তারপর সে জানায়, আমি দুনিয়াতে আসার জন্য 233 বছর অপেক্ষা করেছি। আমি এসেছিলাম 1791 সালে, 1846 সালে, তারপর 1866 সালে, আর তারপর থেকে আমি প্রতি বছরই আসছি। আমি অনেক বাচ্চার প্রাণ নিয়েছি, কারণ বাচ্চাদের আমি মোটেও সহ্য করতে পারি না। এখন পর্যন্ত 292টা বাচ্চাকে আমি মেরে ফেলেছি, এবং আমি থামবো না। এই কথাগুলো সে বলছিল জুনিয়াকে ভয় দেখানোর জন্য নয়, বরং তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। জুনিয়া তখনও গভীরভাবে তার কথাগুলো শুনছিল, আর সেই সুযোগেই ডেমন তার পাওয়ার ইউজ করে ঘরের জিনিসপত্র একেবারে এলোমেলো করে ফেলে। একটি বিশাল আলমারি গিয়ে পড়ে জুনিয়ার ওপর। জুনিয়া আহত হয়ে মাটিতে পড়ে যান। এই দৃশ্য দেখে ডক্টর মিকাইলা প্রচণ্ড ভয়ে ছুটে আসেন। জুনিয়া, এখন আমরা কি করব? জুনিয়া কষ্টে বলে ওঠে, আমাকে কি অফ হেভেন দাও। মিকাইলা তার হাতে কি অফ হেভেন তুলে দেন, আর জুনিয়া আবার শুরু করেন তার প্রেয়ার। কিন্তু এবারও ডিমনের ওপর খুব একটা বেশি প্রভাব পড়ছিল না। হঠাৎ বাহির থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসে, স্পিরিচুয়াল সাউন্ড। বাইরের দরজার ওপারে হেইওয়ান এর অ্যাসিস্ট্যান্ট শুরু করে দিয়েছিল এক শক্তিশালী স্যামান রিচুয়াল। জুনিয়া এবার সুযোগ বুঝে মিকাইলাকে বলে, দরজা জানালাগুলো খুলে দাও। দরজা খোলা মাত্রই রিচুয়ালের শব্দ ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর সেই আওয়াজে ডেমনটি ছটফট করতে শুরু করে। হিজুরের শরীর ক্রমশ কালো হতে থাকে, কিন্তু ডেমনটি কিছুতেই হাল ছাড়ে না। সে বাইরে বসে থাকা অ্যাসিস্ট্যান্টের দিকে জিনিস ছুঁড়ে মারতে থাকে তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, কিন্তু সেই সাহসী অ্যাসিস্ট্যান্ট রিচুয়াল চালিয়েছেন। তখনই জুনিয়া ডেমনের দিকে তাকিয়ে সাহসিকতার সঙ্গে বলেন, তুই যদি নিজের নাম বলিস তাহলে আমি তোকে আমার শরীরে আত্মস্থ করতে দেব। ডেমন থেমে যায়, তার শরীর থেকে ছায়া বের হয়ে, আর ধীরে ধীরে সে বলে, দ্য গ্র্যান্ড ডিয়াগো ফেল ক্যামিগেন। জুনিয়া সঙ্গে সঙ্গেই বলে, লিভ হিজুনস বডি, কাম ইনটু মি। এরপর ঘটে যায় সর্বনাশ। সম্পূর্ণ ঘর আগুনে ভরে যায়। হিজুন অজ্ঞান হয়ে পড়ে যায়, আর জুনিয়া নিজের শরীরে আস্তে আস্তে ডেমনটিকে গ্রহণ করে নিচ্ছে। অন্যদিকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে হিজুনকে কেঁদে কেঁদে বলতে দেখি আমরা, থ্যাংক ইউ সিস্টার, আপনি আমাকে বাঁচিয়ে নিলেন। জুনিয়া এত বড় আত্মত্যাগ করে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে সে সঠিকভাবে দাঁড়াতেও পারছেন না। ডক্টর মিকাইলা তাকে টেনে বের করে আনেন আর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। জ্ঞান ফিরে জুনিয়া কাঁপা কণ্ঠে বলেন, মিকাইলা, হিজুনকে চার্চে নিয়ে যাও, তার জ্ঞান ফেরাও, আর চার্চে বেলটা 3 বার বাজাবে যাতে আমি শুনতে পাই। তখন মিকাইলা হতাশা চোখে এবং কাঁপা কণ্ঠে বলে, তুমি আমাদের সঙ্গে যাচ্ছ না, তাহলে এখন তুমি কি করবে? সিস্টার জুনিয়া চুপচাপ। তারপর সে নিজের পেটের দিকে ইশারা করে। এই মুহূর্তে মিকাইলা একদম ভেঙে পড়ে, কারণ এখানেই পরিষ্কার হয়ে যায় সিস্টার জুনিয়া নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে, আর এই স্যাক্রিফাইসের মাধ্যমে সে হিজুনকে বাঁচিয়ে নিয়েছে। তার শরীরে ধরে রেখেছে দ্য কি অফ হেভেন, আর সেই শরীরে এখন বন্দি ডেমনটি। এই দিকে ডক্টর মিকাইলা এবং সেই অ্যাসিস্ট্যান্ট হিজুনকে নিয়ে গাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু রাস্তায় পৌঁছতেই তারা দেখে পুরো রাস্তা ডেমনিক রাইটস দিয়ে ভর্তি। চতুর্দিকে যেন তাণ্ডব আর আতঙ্ক, সব দিক থেকে ভয়ঙ্কর কিচিরমিচির শব্দ, আর তার মধ্যে সৃষ্টি হয় ভয়াবহ ট্রাফিক জ্যাম। ওরা দেরি করতে পারছিল না, কারণ চার্চ বেল বাজাতেই হবে।
তখন মিকাইলা আর হেইওয়ানের অ্যাসিস্ট্যান্ট সময় নষ্ট না করে হিজুনকে কাঁধে তুলে নেয়। দুজনই দৌড়াতে শুরু করে চার্চের দিকে। কিন্তু হঠাৎ হিজুন আবার পড়ে যায় আর তার শরীর যেন কালো হয়ে আসছিল। ঠিক তখনই মিকাইলা 3 বার ঘন্টা বাজিয়ে দেয়। সেই মুহূর্তে হিজুনের শরীর কাঁপতে শুরু করে, ডিমনের ছায়া কেটে যায় আর সে আবার স্বাভাবিক হয়ে পড়ে। এরপর মিকাইলা তড়িঘড়ি করে তাকে হসপিটালে পাঠিয়ে দেয়, কারণ এখন তার মন পড়ে আছে এক জায়গায়, সিস্টার জুনিয়ার দিকে। দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই সিস্টার জুনিয়াকে। সে এখন একাই আগুনের মধ্যেকার এক ধ্যানমগ্ন পরিস্থিতিতে। সে জানে ডিমন এখন তার গর্ভেই রয়েছে আর কি অফ হেভেন সেই গর্ভেই লুকানো, যা দিয়ে ডিমনকে সিল করা হয়েছে চিরতরে। এবং সে প্রার্থনা করতে করতে আগুনে ঝাঁপ দেয়। নিজের শরীর, আত্মা সব কিছু দিয়ে সে ডিমনটিকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়, কারণ সে জানে সে একজন ক্যান্সারের পেশেন্ট। আজ হোক বা কাল তার মৃত্যু তো হবেই। তাই সে তার বেঁচে থাকার সময়টুকু হিজুনকে রক্ষার কাজে উৎসর্গ করে দেয়। দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই ফাদার পাওলোকে। সেদিনের ঘটনা তার পুরোপুরি বিশ্বাস বদলে দিয়েছে। এইবার সে বুঝতে পারে পজেশন আর এক্সরসিজম আসলেই সত্যি। সে ভ্যাটিকানের কাছে কি অফ হেভেন ফেরত দিয়ে দেয়। তার চোখে সম্মান, চোখে ভয় আর একরাশ অপরাধবোধ। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই দ্য প্রিস্ট মুভির প্রথম পর্বের মেইন ক্যারেক্টার চই। সে এসেছে জুনিয়র কবর জিয়ারত করতে। সেখানেই তার সঙ্গে দেখা হয় ডক্টর মিকাইলার। দুজন একসঙ্গে একটি গাড়িতে ওঠে, কিন্তু কোথায় যাচ্ছে তারা? কারণ এখন এই পৃথিবীতে 12টি ডিমনের বাকিগুলো বেঁচে আছে, আর তাদের ভয়ঙ্কর আত্মাদের ধ্বংস করাই হলো তাদের একমাত্র মিশন। এইভাবে শেষ হয় দ্য প্রিস্ট 2 অথবা ডার্ক নানস মুভিটি। তাই ডার্ক নানস কেবল একটি হরর ফিল্ম নয়, এটি এক ধরনের স্পিরিচুয়াল, ইমোশনাল এবং নৈতিক যুদ্ধের গল্প, যা আমাদের শেখায় যুদ্ধ শুধু অস্ত্র দ্বারা হয় না, বিশ্বাস, সাহস আর আত্মত্যাগ দিয়েও লড়া হয়। মুভি এক্সপ্লেনেশনটা কেমন লাগলো আপনারা সেটা জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। আবারও ফিরে আসবো নতুন এক গা ছমছমে গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।